প্রিয় দর্শক, শুভ সকাল। করোনা আমাদের জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে এবং কেড়ে নিচ্ছে। করোনা আসলে হার্টের কি প্রবলেম করছে সেটাও কিন্তু অনেকের জন্য অনেক বড় একটা কোয়েশ্চেন, এবং সেটা জানাটাও কিন্তু আমাদের অনেক জরুরি একটা বিষয়। তাই করোনা ও হৃদরোগ নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির পর্দায়। আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আছি আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথায়, এবং এই বিষয়টি নিয়ে পরামর্শ দেওয়ার জন্য আমার সাথে রয়েছেন ডাক্তার খন্দকার আসাদুজ্জামান, কনসালটেন্ট ক্লিনিক্যাল ইন্টারভেনশনাল কার্ডিওলজি অ্যান্ড রেসপিরেটরি মেডিসিন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে। তাহলে চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকের টপিকটা হচ্ছে করোনা ও হৃদরোগ। শুরুতে জানতে চাই জি যে জি করোনা আসলে হার্টের কি সমস্যা করে? আসলে আমরা সবাই জানি যে করোনা ভাইরাস বর্তমান পৃথিবীর যে প্যান্ডেমিক কন্ডিশন, এটি একটি আতঙ্কিত নাম আসলে। যদিও করোনা আমরা সবাই বেশিরভাগই ক্ষেত্রে জানি যে রেসপিরেটরি সিমটম, দ্যাট ইজ ফুসফুসের সমস্যাটাই সবচেয়ে বেশি করে, কিন্তু দ্বিতীয় কিন্তু সব যে অর্গানকে করোনা ভাইরাস এফেক্ট করে বা আক্রমণ করে সেটা কিন্তু হার্ট। আচ্ছা। সেজন্য আমরা হার্টের কী কী সমস্যা হতে পারে সে ব্যাপারে একটু আলোকপাত করতে চাই। তো হার্টকে যদি আমরা প্রথম বাইরে থেকে চিন্তা করি, যে হার্টের যে কাভার, দ্যাট ইজ পেরিকার্ডিয়াম আমরা বলি, আবরণ যেটা, সেখানে কিন্তু করোনা সরাসরি ভাইরাস আক্রমণ করতে পারে, করোনা ভাইরাস, অথবা ইনডাইরেক্টলিও আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে যে প্রদাহ হয় আবরণে সেটাকে আমরা বলি পেরিকার্ডাইটিস। এর পরে যদি আমরা লেয়ারটা চিন্তা করি, যে হার্টের মাস্কুলার লেয়ার, সেখানেও কিন্তু সরাসরি অথবা ইনডাইরেক্টলি এফেক্ট করতে পারে, যেটাকে আমরা বলি মায়োকার্ডাইটিস। আবার দুটো একসাথেই হতে পারে, মায়োপেরিকার্ডাইটিস। সেকেন্ড, আমরা যদি চিন্তা করি হার্টের ইলেকট্রিক লাইনের কথা চিন্তা করি, তো করোনা ভাইরাস কিন্তু হার্টের ইলেকট্রিক লাইনেও এফেক্ট করতে পারে, যার জন্যে হার্টের যে হৃদস্পন্দন এটি কমে যেতে পারে, যেটা মেডিকেলের ভাষায় ব্রাইডিকার্ডিয়া আমরা বলি, অথবা বেড়ে যেতে পারে, যেটাকে আমরা ট্র্যাকিকার্ডিয়া বলি, অথবা অনিয়ন্ত্রিত বা অনিয়মিত হতে পারে, ইরেগুলার হতে পারে, যেটাকে আমরা বলি অ্যারিথমিয়া হতে পারে। আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা আরও যে খারাপ দিকটা যেটা করোনা হার্টের ডিজিজ তৈরি করে, সেক্ষেত্রে আমরা বলবো হার্টের যে রক্তনালী, এই রক্তনালী কিন্তু রক্তনালীর মাঝে ক্ষত করে সেখানে রক্তনালীকে ব্লক করে দিতে পারে, যার জন্য একটা হার্ট অ্যাটাক হতে পারে। তো আলটিমেটলি পরবর্তীতে দেখা গেলো পেশেন্টের হার্ট ফেলিওর হতে পারে, এমনকি সাডেন কার্ডিয়াক ডেথও হতে পারে। আচ্ছা, এটা তো শুনলাম যে করোনা হার্টের কি সমস্যা করতে পারে। এমন তো হতে পারে ডেফিনেটলি যাদের হার্টের সমস্যা আগে থেকেই আছে তাদের করোনা এফেক্টের চান্সটা বেশি হয়ে থাকে, এরকম কি আসলে ব্যাপারটা তা না। ওকে। ব্যাপারটা হলো যে করোনা ভাইরাস যাদের হার্টে অ্যাটাক আগে ছিল বা হার্টের ডিজিজ ছিল তাদের, এবং যাদের হার্টের ডিজিজ নাই তাদের সবারই কিন্তু ইনফেকশনের সুযোগ কিন্তু একই রকম। আচ্ছা, প্রশ্ন হলো যে যাদের হার্টের ডিজিজ আগে ছিল আর যাদের নাই, তাদের ভিতরে প্রগনোসিস বা পরবর্তী ইফেক্ট অথবা অ্যাডভার্স ইফেক্ট যেটা বলি, এইটার তারতম্য আছে। আচ্ছা। যাদের আগে থেকেই হার্ট ডিজিজ থাকে তাদের দেখা যায় ঝুঁকি অনেক বেশি, অথবা ইভেন মৃত্যুর ঝুঁকি অনেক বেশি যাদের আগে হার্ট ডিজিজ ছিল না তাদের চেয়ে। মানে আফটার ইফেক্টটা অনেকটা ডিফার করে যাদের হার্টের সমস্যা আগে থেকে বেশি ছিল। হ্যাঁ, তবে আমরা যেহেতু আপনি একটু আগে বলছিলেন যে হার্টের কি সমস্যা করে, সেক্ষেত্রে একটা রোগী যখন আপনাদের কাছে আসে করোনার কারণে হার্টের যে সমস্যা, সেটা অন্যান্য হার্টের সমস্যা থেকে আপনারা পার্থক্য করেন কিভাবে? হিস্ট্রি থেকে না কিভাবে? আসলে হার্ট অ্যাটাক সেটা যে কারণেই হোক, প্রেজেন্টেশন কিন্তু অলমোস্ট সেম হতে পারে। তো সেক্ষেত্রে অনেক সময় একটু ডিফারেন্স হতে পারে। তো আমরা ডায়াগনোসিসের জন্য সাধারণত আমরা কয়েকটা জিনিসের হেল্প নিই। একটা হলো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, অর্থাৎ পেশেন্টের সমস্যাটা কি সেটা শোনা, এবং সেই সাথে আমরা এক্সামিন করে দেখি ক্লিনিক্যালি, এবং তারপরে হলো যে কিছু বায়োকেমিক্যাল প্যারামিটার্স আমরা কার্ডিয়াক মার্কার্স বলি, যেমন কার্ডিয়াক ট্রপোনিন আই, মায়োগ্লোবিন, হ্যাঁ, তারপরে সিকেএমবি, হ্যাঁ, এন্টিপ্রোবিন বি, এগুলো কার্ডিয়াক বায়োমার্কার্স দিয়ে আমরা অ্যাসেস করতে পারি। এবং সাথে সাথে বেড সাইডে আমরা ইসিজি করতে পারি। ইভেন বেড সাইডে জাস্ট পেটের আলট্রাসোনোগ্রামের মতো হার্টেরও আলট্রাসোনোগ্রাম, দ্যাট ইজ ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে আমরা কি জানতে পারি। এখন প্রশ্ন হলো যে যারা করোনা এবং নন করোনা তাদের হার্ট অ্যাটাকের সিমটমের ভিতরে কোনো পার্থক্য আছে কিনা। না, বেসিক্যালি হতে পারে, কারণ আমরা জানি যে
যাদের হার্ট ডিজিজ হয় করোনা পেশেন্টের, তাদের মেজরিটি একটা অংশ দেখা যাচ্ছে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থাকে রাইট, অথবা এক্স্যাক্টলি। সিভিয়ারলি সিক পেশেন্ট থাকে। আমি এটি প্রশ্ন করতে যাচ্ছিলাম হ্যাঁ, যে করোনার কারণে যে হার্ট অ্যাটাকটা সেটা তো আর অ্যাকিউট হয়ে আসবে না, মানে করোনা তার সিমটমস হয়েছে বা কয়েকদিন সে মাইল্ড সিমটমসে বাসায় ছিল, তারপরে তার এরকম মানে হার্ট অ্যাটাক বা হার্টের অন্যান্য সমস্যাগুলো নিয়ে আসে আপনাদের কাছে? দুইভাবেই আসতে পারে। ওকে। একটা আমরা একটু আগে যেটা বললাম যে ডাইরেক্ট ইফেক্ট, অর্থাৎ করোনা ভাইরাস সরাসরি হার্টের রক্তনালীকে যখন প্রদাহ করে তখন কিন্তু সরাসরি হার্টের ডিজিজ এটা নিয়ে এসে আসতে কতদিনের পারে। ভিতরে তাহলে এটা হতে পারে? এটা আসলে স্পেসিফিক কোনো ডিমার্কেশন টাইম নেই। যদি আমরা বলি যে সাধারণত করোনা ভাইরাস শরীরে ঢোকার পরে সিমটম আসতে 5 থেকে 6 দিন লাগে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 14 দিনও লাগতে পারে। আচ্ছা। তো একটা হলো সরাসরি হার্টের রক্তনালীকে ইনভেট করে হার্ট অ্যাটাক হতে পারে। আরেকটা হলো সিস্টেমিক যে ইনফ্লামেশন হলো, ইনফেকশন হলো, এটার পার্ট হিসেবেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে, যে যার কারণে হার্ট অ্যাটাককে বর্তমানে দুই ভাগে বলা হয় আর কি। আচ্ছা। এমআইকে সেক্ষেত্রে বলা হয় টাইপ 1 এমআই, অর্থাৎ যাদের হার্টের রক্তনালীতে আগে থেকেই চর্বি সমস্যা জমে ছিল। ছিল বা ফ্যাট জমে ছিল, যেটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ, এই চেঞ্জের জন্য যাদের অ্যাটাক হচ্ছে তাদেরকে কিন্তু আমরা বলি টাইপ 1 এমআই। আর টাইপ 2 হলো যেখানে হলো সাপ্লাই ডিমান্ড যদি মিসম্যাচ হয়, অর্থাৎ তার করোনারি আর্টারিতে কোনো ব্লক নেই, অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ নেই, কিন্তু হার্ট অ্যাটাক হলো। সেটা হাইপোক্সিয়ার জন্য হতে পারে, স্পাজমের জন্য হতে পারে, অথবা দেখো মিসম্যাচ হয়ে যেতে পারে, ডিমান্ড সাপ্লাই মিসম্যাচের জন্য হতে পারে। ওকে। এই পার্সেন্টেজগুলো কীরকম, মানে করোনার কারণে যে হার্ট অ্যাটাকটা হচ্ছে এটা ইউজুয়ালি এখন আপনারা কতটুকু পাচ্ছেন হসপিটাল, মানে চান্স কতটুকু থাকে? আসলে করোনার যে হার্ট অ্যাটাক, আমরা যদি মানে একটু ঘুরিয়ে বলি, যে সমস্ত পেশেন্টদের আমরা করোনা রোগী পাচ্ছি যাদেরকে, তাদের দেখা যাচ্ছে যে আমরা তাদের মাঝে যদি সার্ভে করি দেখা যাচ্ছে প্রতি 3 জনের একজনই কিন্তু হার্ট ডিজিজ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো একটা অংশ। আরেকটা হলো সরাসরি যারা শুধুমাত্র হার্টের কমপ্লেন নিয়ে আসছে, হ্যাঁ, বা হার্ট অ্যাটাক নিয়ে আসছে, তাদের কিন্তু সেই পার্সেন্টেজটা অনেক কম। ওকে। সো হার্ট অ্যাটাক নিয়ে যখন একটা রোগী হসপিটালে আসে, আসলে এটা তো ইমার্জেন্সি একটা সিচুয়েশন, ডেফিনেটলি এটা কিভাবে তাহলে হ্যান্ডেল করা হয় শুরু থেকে একদম শেষ পর্যন্ত, সেটা করোনার কারণেই হোক আর করোনার না কারণেই হোক? মানে কোশ্চেনটা আসলে অনেক বড়, অনেক বড় কোশ্চেন, তারপরে আমি একটু না, আমি চেষ্টা একটু করব। শুরু থেকেই শুনতে চাই, কারণ এটা অনেক মানুষের কিন্তু প্রশ্ন। লাইক একটা হার্ট অ্যাটাকের রোগী যখন একটা হসপিটালে ঢুকে একদম ইমার্জেন্সি গেটে তাকে কি কি ফেস করতে হয়, এই ধরনের অনেক কমপ্লেইন কিন্তু একটা পেশেন্টের গার্ডিয়ানের কাছ থেকে আমরা পেয়ে থাকি। শিওর। তো সেক্ষেত্রে প্রথমে হার্ট অ্যাটাককে আমরা আসলে ক্লাসিফাই করব একদম পেশেন্ট যখনই আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসলো অথবা ফার্স্ট কেয়ার গিভারের কাছে যখন আসলো, তখন যদি বেড সাইডে আমরা একটা ইসিজি করি, তাহলে আমরা প্রথমে হার্ট অ্যাটাককে কিন্তু একটু ক্লাসিফাই করে ফেলতে পারি, যেমন সেটা এসটি এলিভেটেড এমআই কিনা। তার ম্যানেজমেন্ট প্রোটোকলটা একটু ভিন্ন, আমি একটু পরে আলাপ করব। আর একটা হলো যে এসটি এলিভেশন হলো না, বাট হার্ট অ্যাটাক হলো, তখন আমরা বলি নন এসটি এলিভেটেড এমআই। এবং আরেকটা সাবসেট আছে যেটাকে আমরা বলি আনস্টেবল অ্যাঞ্জাইনা। এখন যাদের হলো এসটি এলিভেটেড এমআই হলো, তাদের ক্ষেত্রে সেটা কোভিড হোক নন কোভিড হোক, ম্যানেজমেন্ট প্রোটোকল কিন্তু অলমোস্ট সেম। আচ্ছা। যেটাকে আমরা বলি প্রাইমারি পিসাই, যেটাকে বলা হয় যে গোল্ড স্ট্যান্ডার্ড, অর্থাৎ পেশেন্ট হার্ট অ্যাটাকের পরে যদি 12 ঘন্টার মাঝে যদি চলে আসে, তাহলে আমরা মানে সাথে সাথে যেটা করতে পারি যে পেশেন্টের আদার রিসপেক্টর অ্যাসেস করার পরে পেশেন্টকে আমরা কার্ডিয়াক ক্যাথ ল্যাবে নিয়ে অ্যানজিওগ্রাম করে ব্লকটা যেখানে আছে, যেটা কালপ্রিট লেশন, যেটার জন্য এবার অ্যাটাকটা হলো, সেই ব্লকটা আমরা খুলে দিলাম। এটাকে আমরা বলি প্রাইমারি পিসাই, দ্যাট ইজ হার্ট অ্যাটাকের 12 ঘন্টার মাঝে যদি আমরা করতে পারি এই কাজটা, তাহলে সেটাকে বলছি প্রাইমারি পিসাই। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটু ডিফিকাল্ট, সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশন যেটা বলি, সেটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, সেটা হলো ফার্মাকো ইনভেসিভ থেরাপি। ফার্মাকো ইনভেসিভ থেরাপি মানে আপনি শব্দটাই বুঝতে পারছেন, দুটি শব্দ আছে এখানে, একটা ফার্মাকোলজিক্যাল, একটা ইন্টারভেনশনাল। তা ফার্মাকোলজিয়ান আমরা যেটা করি সেটা ফিব্রিনোলাইটিক্স, স্টেপটোকাইনেস অথবা আদার্স টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর দিয়ে আমরা ইনিশিয়ালি যদি দেখি যে পেশেন্ট তার সিদ্ধান্ত নিতে একটু দেরি হচ্ছে, অথবা তার কোনো ফার্স্ট লাইন কোনো রিলেটিভ নাই, অথবা ফার্স্ট লাইন কোনো গার্জিয়ান নাই যে এই মুহূর্তে কনসেন্ট দিতে পারে অ্যানজিওগ্রামের জন্য বা অ্যানজিওপ্লাস্টির জন্য, তখন আমরা 2 ঘন্টার বেশি হয়ে গেলে যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ শুরু করি। এরপরে পেশেন্ট পার্টির সাথে বা পেশেন্টের সাথে অথবা পেশেন্টের যারা লোকাল গার্জিয়ান আসবে বা ফার্স্ট লাইন রিলেটিভ আসবে তাদের সাথে কথা বলে সেই কাজটা যদি আমরা এই অ্যানজিওগ্রাম এবং অ্যানজিওপ্লাস্টি যদি 24 ঘন্টার মাঝে করতে পারি, তাহলে সেটাকে বলা হচ্ছে ফার্মাকো ইনভেসিভ পিসিআই, এবং এটা অলমোস্ট বেনিফিট সিমিলার টু দ্যাট অফ দ্য প্রাইমারি পিসিআই। ভেতর থেকে যেটা হ্যাঁ,
করা যেতে পারে। থার্ড অপশন হলো যদি কোনো কারণে দেখা গেলো যে পেশেন্ট কোনো ইনভেসিভ প্রসিডিউরে যেতে চাচ্ছে না, অথবা ইনভেসিভ প্রসিডিউরের জন্য পেশেন্ট ফিট না, অথবা ফিব্রিনোলাইসিস দেওয়ার জন্য কোনো জটিলতা হতে পারে বা কন্ট্রাইন্ডিকেশন আছে, সেক্ষেত্রে আমরা অনলি মেডিকেল আদার দেন ফার্মাকো ইনভেসিভ, আদার দেন প্রাইমারি, অনলি আদার মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে চিকিৎসা করবো। এটা হলো এসটি এলিভেটেড এমআর ক্ষেত্রে। এখন কোশ্চেন হলো নন এসটি এলিভেটেড। নন এসটি এলিভেটেড এমআর ক্ষেত্রে প্রশ্ন, যেহেতু এটা মানে ইমিডিয়েট ফার্মাকো ইনভেসিভ অথবা প্রাইমারি করার কোনো অপশন নেই আমাদের হাতে, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে কোভিড কি নন কোভিড এই মুহূর্তে কিন্তু ইমিডিয়েট টেস্ট করে ফেলতে পারি, এক নম্বর। সেকেন্ড হলো পেশেন্টের যদি অনগোয়িং চেস্ট পেন থাকে, পেশেন্ট দেখা গেলো যে তার রিপিটেড অ্যাটাক অফ অ্যারিথমিয়া হচ্ছে, অথবা পেশেন্ট দেখা গেলো এনএসটিএমআই বা হার্ট ফেলিওরের দিকে যাচ্ছে, অথবা পেশেন্ট শকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিলে করবো না। সেক্ষেত্রে সেম আগের মতোই অ্যানজিওগ্রাম করে যত তাড়াতাড়ি কালপ্রিট লিশনটাকে আমরা রিওপেন করে দেবো। আর এই প্রবলেমগুলো যদি না থাকে তাহলে আমরা কনজারভেটিভ অ্যাপ্রোচেই যাব, এবং পরবর্তীতে পেশেন্ট সেটেল হওয়ার পরে 3 দিন হোক বা 5 দিনের মাথায় হোক, পেশেন্টকে আমরা পরবর্তীতে অ্যানজিওগ্রাম করে আবার ভেসেলটাকে রিওপেন করে দেবো। আচ্ছা। এবং আনস্টেবল অ্যাঞ্জিনার ক্ষেত্রে অলমোস্ট সেম, শুধু এক্ষেত্রে আমরা ফিব্রিনোলাইটিক ইউজ করবো না কোনোভাবে, এনএসটিএমআই এর মতো ফিব্রিনোলাইটিক ইউজ করবো না। কিন্তু যদি অনগোয়িং চেস্ট পেন থাকে, আদার কমপ্লিকেশন থাকে, আর্লি দ্য বেটার, সুনার দ্য বেটার। এবং যদি না হয় তাহলে পেশেন্ট স্টেবল হওয়ার পর দেন আমরা সেম প্রসিডিউর অ্যাপ্লাই করতে পারি। এক্স্যাক্টলি। সো আমরা মানে হার্ট ফেলিউর ট্রিটমেন্ট নিয়ে কথা বলছিলাম, একজন হার্ট অ্যাটাক নিয়ে কথা বলছিলাম আমরা বেসিক্যালি। হার্ট অ্যাটাক নিয়ে, সরি, হার্ট ফেলিউর হচ্ছে এর পরবর্তী প্রশ্ন আমার। কিন্তু সেই প্রশ্নে যাওয়ার আগে আমি আসলে একজন দর্শক ফোন করেছে, তার ফোনটি নিয়ে নিতে চাই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আপনার প্রশ্নটি করুন স্যারের কাছে। হ্যাঁ, আমি টুকরে থেকে বলছি। আমার নাম মনোয়ারা বেগম, আমার বয়স 55 বছর। আমি গত 3 মাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলাম। এখন আমি মোটামুটি ভালো, কিন্তু আমার হার্টবিট, বুক ধরফর করে। এখন স্যারে জানতে চাই এখন আমি কি করবো। আমি একটা গ্রামের ডাক্তার পেয়েছি, উনি আমাকে ইনডাইভার দিচ্ছে খাবার জন্য 2 বেলা। থ্যাংক ইউ। প্রশ্নটি মনে হয় স্যারের কাছে চলে এসেছে। সো তার হার্টবিট ইরেগুলার মনে হচ্ছে তার কথায়। তার কথা মনে গেলো হার্ট রেট বেশি। তার মানে যেটা করোনাতে আমাদের কার্ডিয়াক কমপ্লিকেশনের ভিতরে বা কার্ডিয়াক ম্যানিফেস্টেশনের ভিতরে কিন্তু সবচেয়ে বেশি কমন প্রেজেন্টেশন। আচ্ছা। যে অনেক পেশেন্টই দেখা যায় বুক ধরপর করে, বা যেটা সে বলছে মানে প্যালপিটেশন বেশি, হয়। হ্যাঁ। এখন প্যালপিটেশনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে তার মানে কোন ড্রাগটা তার জন্য সুইটেবল হবে। তাকে তো অলরেডি ইন্ডিভার দিয়ে দেওয়া ইন্ডিভার দেওয়া হয়েছে। আছে, হ্যাঁ, সেটা আমি বলছি। যে দেখা হলো যে পেশেন্টের যদি আগে থেকে হাইপারটেনশন থাকে, তখন কিন্তু আমরা ইন্ডিভারে হয়তো বা কন্ট্রোল হবে না, তখন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ বিসোপ্রোল অথবা নেভিবল অথবা অন্য কোনো বিটা ব্লকারে চুজ করব। এখন পেশেন্ট দেখা হলো যে বিটা ব্লকার দেওয়ার পরে তার হার্ট রেট কন্ট্রোল হচ্ছে না, তখন হয়তো আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, দ্যাট ইস ডিলটিয়াজিম, হ্যাঁ, ভ্যারাপ্যামিল, যে কোনো একটা সুইচ ওভার করতে পারি, অথবা দুটিকে কম্বাইন করে দিতে পারি। আচ্ছা। অথবা দেখা হলো পেশেন্টের বিপি পারমিট করছে না আমাকে বিটা ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল দেওয়ার, মানে টলারেট করতে পারবে না, বিপি ফল করে যেতে পারে, অথবা তার এখনই প্রেশার কম, সেক্ষেত্রে আমরা হয়তো ইভাভেরিডিন যে ওষুধটার কোনো হিমোডাইনামিক কোনো ইফেক্ট নাই, বাট হার্ট অ্যাটাককে কন্ট্রোল করতে পারে, এটা একটা ইস্যু। তার আগের প্রশ্ন হলো যে করোনার জন্য আসলে তার কার্ডিয়াক ইভেন্টটা কী হলো, কেন প্যালপিটেশন হলো, তার কি এটাকে কার্ডিয়াক ইস্যু নাকি নন কার্ডিয়াক ইস্যুতে প্যালপিটেশন হচ্ছে, আদার কারণগুলোকে আমাদের সার্চ করতে হবে, এবং সেই কারণগুলোকে ট্রিট করলে অনেক সময় হয়তো বা প্যালপিটেশনের অন্য কোনো ড্রাগ নাও লাগতে পারে। ওকে, সেক্ষেত্রে ওনার উচিত হবে যে উনি তো লোকাল ডক্টরের কথা বললেন, একজন কনসালটেন্টের কাছে গিয়ে ট্রিটমেন্টটা নেয়া সবচেয়ে ভালো হয়। রাইট। স্যার, আমরা তো কথা বলছি যে হার্ট অ্যাটাক নিয়ে করোনার কারণে, এরপর আমরা হার্ট ফেইলিওর এবং আরও অনেক কিছু নিয়ে কথা বলবো। তার আগে আমাকে ছোট্ট একটা ব্রেক নিতে হচ্ছে। ভিউয়ার্স, এরপরে হচ্ছে করোনা আসলে কীভাবে আমাদের হার্ট ফেইলিওর করে এবং হার্টের অন্যান্য সমস্যা কী কী করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের স্যারের সাথে। আপনারাও কিন্তু ফোন করতে পারেন, কিন্তু তার আগে আমি নিচ্ছি একটা বিরতির পরে আবারও দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন। করোনা এবং হৃদরোগ নিয়ে কথা বলছিলাম, আমি ডক্টর শ্রাবণ্য তৌহিদা, এবং ব্রেকের পরে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথায়। এবং আজকে যিনি আমার সাথে এতক্ষণ ছিলেন তিনিই আছেন অনারেবল স্যার ডক্টর খন্দকার আসাদুজ্জামান, কনসালটেন্ট, ক্লিনিক্যাল ইন্টারভেনশনাল কার্ডিওলজি অ্যান্ড রেসপিরেটরি মেডিসিন। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক। এবং আমরা কথা বলছিলাম হার্ট অ্যাটাকের চিকিৎসা নিয়ে।
এবার একটু তাহলে হার্ট অ্যাটাক থেকে আসলে পরবর্তীতে আর কি হতে পারে? হার্ট ফেইলিওর হতে পারে, যেটা অনেক ডিভাস্টেটিং। তো হার্ট ফেইলিওরে যাতে না যায় একটা করোনার এরকম হৃদরোগের ঝুঁকিতে পূর্ণ একটি রোগী, সেজন্য আমরা কি কি মেজার নিয়ে থাকি হসপিটালে? প্রথম হলো যে হার্ট অ্যাটাক যত তাড়াতাড়ি আমরা ডায়াগনোসিস করতে পারবো, যত তাড়াতাড়ি তাকে প্রপারলি ম্যানেজ করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা পেশেন্টকে কিন্তু হার্ট অ্যাটাকের পরবর্তী যে ঝুঁকি, সেই ঝুঁকি থেকে তাকে মুক্ত করতে পারবো। এটা হলো আমাদের প্রথম অ্যাটেম্প থাকে। তো আমার ডায়াগনোসিস যদি ডিলে হয়ে যায় তাহলে আলটিমেটলি কমপ্লিকেশন ডিলে হবে বেশি, এটাই স্বাভাবিক। তো এই জন্য প্রথমেই মানে হার্ট অ্যাটাকের কোনো সিমটম পেশেন্টের হলো কিনা, অথবা আমাদের যে টেস্ট বেডসাইড যে টেস্টগুলো বা ইমিডিয়েট করোনা পেশেন্টদের আমরা যে টেস্টগুলো রুটিন টেস্ট করে থাকি, যেমন ট্রপোনিনাই, এটা কমনলি করা হয়, রুটিনলি করা হয়, কাজে খুব আর্লি কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। তো আর্লি যদি ডায়াগনোসিস করা যায় এবং ম্যানেজমেন্ট যদি আর্লি শুরু করা যায়, তাহলে কমপ্লিকেশনের ঝুঁকি কম, অর্থাৎ হার্ট ফেলিউরের ঝুঁকিটা অনেক কম। আর যখন হার্ট ফেলিউর হবে তখন তো হার্ট ফেলিউরের সিভিরিটি অনুসারে আমাদের ড্রাগ চয়েস করতে হবে, আদার কোমরবিডস কন্ডিশনগুলোকে সেগুলোকে মাথায় রেখে ড্রাগ সিলেকশন করতে হবে বা ম্যানেজমেন্ট অ্যাপ্রোচে যেতে হবে আর কি। এক্ষেত্রে মানে অন্যান্য মানে হার্ট অ্যাটাক বা হার্ট ফেইলিওরের সাথে করোনার আসলে ঝুঁকিটা কতটুকু বা মরবিডিটি কতটুকু? বলা হয় যে যাদের করোনা আছে এবং যাদের আগে থেকে হার্ট ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ার সার্ভিসের প্রয়োজন হতে পারে 6 টাইমস দেন নর্মাল। যাদের করোনারি হার্ট ডিজিজ নাই তাদের চেয়ে, বা অথবা কার্ডিওভাস্কুলার ডিজিজ নেই, তাদের চেয়ে প্রায় 6 গুণ বেশি। দ্যাট ইজ আইসিইউ সাপোর্ট লাগতে পারে, ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট লাগতে পারে। এবং এই রোগীগুলোর দেখা যায় মৃত্যু ঝুঁকি অন্যান্য রোগীর চেয়ে কমপক্ষে 12 টাইমস বেশি। কাজেই ডেফিনেটলি আমাদেরকে শুধুমাত্র হার্ট ডিজিজ না, হার্ট ডিজিজের সাথে পেশেন্টের হাইপারটেনশন আছে কিনা, পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, পেশেন্টের আদার এন্ডোক্রাইন ডিজিজ আছে কিনা, ওবেসিটি আছে কিনা, ডিসলিপিডেমিয়া আছে কিনা, এগুলোকে আমাদেরকে খুব দ্রুত অ্যাড্রেস করতে হবে। এমনিতেও তো স্যার যে কোনো ধরনের হার্ট অ্যাটাক বা হার্টের কোনো সমস্যার জন্য রিস্ক ফ্যাক্টর তো এগুলোই থাকে। সেক্ষেত্রে করোনা আসলে অ্যাটাক করার ক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন যে করোনা অ্যাটাকের চান্স কিন্তু সবার জন্যই সমান, এবং হার্টের আসলে কতটুকু সমস্যা করবে সেটা একটু ডিফার করে। এক্ষেত্রে মানে তার প্রিমরবিড কন্ডিশন বা তার যে আপনি যে সেকেন্ডারি কজগুলো বললেন, সেগুলো আসলে আমরা আগে থেকেই জানি যে এগুলো রিলেটেড থাকে হার্টের রোগীদের। করোনার সাথে সেগুলো কতটুকু সম্পর্কিত? করোনা আমরা জানি যে সবচেয়ে বেশি, একটু আগেই বললাম যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অর্গান যেটা, সেটা হলো লাং। আর লাংয়ের মেইন কাজ হলো বাতাস থেকে অক্সিজেন যে ক্যারি করছে লাংয়ের মাধ্যমে, সেটা কিন্তু হার্টে যাচ্ছে। হার্ট তখন শরীরের সমস্ত অর্গানগুলোকে তার ডিমান্ড অনুসারে সে সাপ্লাই করে যাচ্ছে। এখন যেখানে প্রাইমারি অর্গান এফেক্টেড হচ্ছে সবচেয়ে বেশি, কাজে অক্সিজেন সরবরাহ কিন্তু কমে যাচ্ছে হার্টে, যার জন্য হচ্ছে হার্টে নিজেরও কিন্তু এনার্জির মেইন সোর্স কিন্তু অক্সিজেন, সে নিজেই অক্সিজেন স্বল্পতায় ভুগছে। আবার শরীরের অন্য অর্গানকে তাকে অক্সিজেন সাপ্লাই দিতে যে ওভার অ্যাক্টিভ করতে, মানে ওভার অ্যাকশনে যেতে হচ্ছে, মানে অ্যাক্টিভিটিস বাড়াতে হচ্ছে, যার জন্য হচ্ছে যে তার নিজস্ব যেমন একটা ঝুঁকি থাকে, যদি শুধুমাত্র কোভিড হয়ে হার্টের কোনো আলাদা ডিজিজ আগে না থাকে, সেক্ষেত্রেও তার একটা ঝুঁকি থাকে, যেটা আমরা বললাম টাইপ 2 এমআই হতে পারে। আর যদি আগে থেকে তার হার্ট ডিজিজ থাকে, দ্যাট ইজ হার্টের রক্তনালীতে কোনো লেশন থাকে, ব্লক থাকে, সেক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা আরও বেড়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে ঝুঁকিটা অনেক বেড়ে যায়। আর আপনি তো ট্রিটমেন্ট নিয়ে ইন ডিটেলস বলেছেন। হার্ট ফেলও যদি হয়ে যায় স্যার, সেক্ষেত্রে ট্রিটমেন্টটা যদি একটু বলতেন। হার্ট ফেলিওর ক্ষেত্রে আমরা মানে সেটা করোনা হোক অথবা নন করোনা হোক, ভাইরাস যে ভাইরাসেই হোক না কেন, অথবা নন ভাইরাল হোক না কেন, সবার ক্ষেত্রে একটা কমন ম্যানেজমেন্টের একটা প্রোটোকল আছে। সেই প্রোটোকলটা হলো আমরা পেশেন্টকে আমরা ডায়োরিটিক্স দেবো, অর্থাৎ জানি অতিরিক্ত পানি শরীরে না জমতে পারে, সেই পানিটাকে বের করে দিতে হবে ডায়োরিসিস করার মাধ্যমে। সেকেন্ড হলো হার্ট রেট জানি বেড়ে না যায়, কারণ হার্ট রেট বেড়ে গেলে অথবা কমে গেলে এটি নিজেই আবার হার্ট ফেলিওরের জন্য একটা ঝুঁকি। কাজে রেটটা যাতে অপটিমাম থাকে সেই জন্য আমরা একটা ড্রাগ সিলেক্ট করবো, যেটাকে বিটা ব্লকার বলি আমরা, হার্ট রেটটাকে কন্ট্রোল করার জন্য। থার্ড হলো আমরা একটা ড্রাগ দেবো যেটা এসি ইনহিবিটর বলি, দ্যাট ইজ অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস দিতে হবে, কারণ অ্যানজিওটেনসিন নিজেই দেখা গেলো একটা ভিসিয়াস সাইকেল তৈরি করে, যার জন্য দেখা গেলো যে হার্ট ফেলিওরটা আরও অ্যাগ্রাভেট করতে পারে। তো এই সাইকেলটাকে ব্রেক করতে হলে আমাকে এসি ইনহিবিটর দিতে হবে, থার্ড ড্রাগ। ফোর্থ হলো যেহেতু হার্ট ফেলিওর পেশেন্ট কম্প্রোমাইজ থাকে এবং হার্টের দেখা গেলো পাম্পিং ফাংশনটাও কম থাকে, যার ফলে সেখানে একটা থ্রোম্বোজেনিক প্রসেস হওয়ার সুযোগ থাকে, সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিপ্ল্যাটলেট তাকে অফার করব। এই চারটা হলো মেইন। এছাড়া যদি অন্য কোনো থাকে, যেমন হার্টের ফাংশন খুব কম
হয়তো আমাকে সেক্ষেত্রে ডিগক্সিন জাতীয় ওষুধ অ্যাড করা লাগতে পারে, অথবা অ্যারিথমিয়া হচ্ছে অথবা অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস অ্যাড করা লাগতে পারে, অথবা বিপি প্রেশার বেশি আছে, প্রেশারটাকে যে অপটিমাম রাখা যায় সেটিকে খেয়াল রাখতে হবে, অথবা অন্য কোনো কোমরবিড যেমন আমি একটু আগে বললাম থাইরয়েড ফাংশন ডিসফাংশন আছে সেটাকে অপটিমাম রাখতে হবে আর কি। তাহলে হয়তো হার্ট ফেলিওর ম্যানেজমেন্টটা আমাদের জন্য সহজ হবে। এর পরবর্তী যেগুলো সেগুলো একটু কমপ্লিকেটেড ওয়েতে বা একটু কস্টলি হয়ে যায়, যখন দেখা যায় যে ড্রাগেও রেসপন্স করছে না, তখন হয়তো আমাদেরকে হয়তো বা ইনস্ট্রুমেন্টাল হেল্প লাগতে পারে, হ্যাঁ, যেটা আমরা সিআরটিপি বলি বা সিআরটিডি বলি, হ্যাঁ, যে ডিভাইস থেরাপির হেল্প লাগতে পারে, বাট সেটা সাধারণত একটা লেট স্টেজে যে আমরা চিন্তা করি। ওকে, সো হার্ট ফেলিওর ইটসেলফ এ কমপ্লিকেশন, কিন্তু তারপরেও Definitely আমি sure. জানতে চাই যে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওরের পরে রিকভারি রেটটা কীরকম এবং সুদূর প্রসারে আর কমপ্লিকেশন কী থাকতে পারে? যদি হার্ট অ্যাটাক দেখা গেলো, আমি একটু আগে যদিও রিপিটেশন হয়ে যাচ্ছে, যদি মানে টাইপ 2 হয়, দ্যাট ইজ হার্টের রক্তনালীতে কোনো ব্লক নেই, সেক্ষেত্রে কিন্তু রিকভারির চান্স খুব ভালো, ওকে, কোনো ইনভেসিভ কোনো প্রসিডিওর লাগছে না, হ্যাঁ, জাস্ট শুধু আমি যদি সাপোর্টিভ কেয়ারটা দিতে পারি, ইমিডিয়েট সাপোর্টিভ কেয়ারটা যদি দিতে পারি, রিস্ক ফ্যাক্টর যদি মডিফাই করতে পারি, তাহলে কিন্তু পেশেন্ট নর্মাল লাইফে ফিরে আসতে পারে। ইভেন হার্ট ফেলিওর ক্ষেত্রেও তাই, যেহেতু একটা ভাইরাল এপিসোড দিয়ে হচ্ছে হার্ট ফেলিওর, এই হার্ট ফেলিওর ভাইরাল এপিসোড দিয়ে হওয়ার আলটিমেটলি হবে কি কার্ডিওমায়োপ্যাথি হবে, তারপরে হার্ট ফেলিওর হবে। তো যদি পেশেন্টকে আমরা অ্যাডিকুয়েটলি সাপোর্ট দিতে পারি, তার রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন করতে পারি, তাকে যদি অ্যাডিকুয়েট রেস্ট দিতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু পেশেন্টের হার্ট ফেলিওর থেকে যদি কার্ডিওমায়োপ্যাথি থেকে হার্ট ফেলিওর হয়, তাহলে সেই পেশেন্ট কিন্তু আলটিমেটলি মোর দ্যান 85 to 95% পেশেন্ট কিন্তু আবার নর্মাল লাইফে ফিরে আসতে পারবে। ওকে, সো ইন্টারভেনশনাল কার্ডিওলজি এটা তো আপনার মেইন সাবজেক্ট। Sure. তো অনেকেই আসলে এই ব্যাপারটা সম্পর্কে পরিচিত কিন্তু কনফিউশনে ভোগেন যে অ্যাকচুয়ালি এটা কি বা কতটুকু করণীয় বা করণীয় নয়। সো আপনি যদি একটু অ্যানজিওগ্রামের কথা আমরা সবসময় বলে থাকি, অ্যানজিওগ্রাম তো ইটসেলফ এই প্রসিডিওর ভেতরে পড়ে। অ্যানজিওগ্রাম করে আমরা আসলে কি দেখি এবং সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট মডেলটি কিভাবে সিলেক্ট করি? মানে প্রথম কথা একটু যদি পিছনে তাকাই আমি, মানে যখন একটু পেশেন্টকে আপনি অফার করবেন যে অ্যানজিওগ্রাম করতে হবে, মানুষের মাঝে কিন্তু একটা আতঙ্ক কাজ করে, ভয় কেন ঢুকে অ্যানজিওগ্রাম যায়, করতে হ্যাঁ, হবে, বা right. অ্যানজিওগ্রাম মনে হয় বড় ধরনের কোনো একটা অপারেশন হতে যাচ্ছে কিনা, বা বড় ধরনের কোনো প্রসিডিউর হতে যাচ্ছে কিনা। তো এই পয়েন্টে আমি বলি যে অ্যানজিওগ্রাম মানে আরও যদি 10 থেকে 15 বছরের পিছনে আমরা তাকাই, তখন কিন্তু আমরা সাধারণত ফিমোরাল রুটটাকে প্রিফার করতাম। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে পেশেন্টের হসপিটাল স্টে বেড়ে যেত বা লোকাল কমপ্লিকেশনের সুযোগ ছিল। কিন্তু এখন কিন্তু যে প্রসিডিউর আমরা অ্যানজিওগ্রাম করি, ট্রান্সরেডিয়াল অ্যানজিওগ্রাম আমরা বলি, অথবা সে ফিমোরাল বা পরিবর্তে আমরা এখন আলনার অ্যাপ্রোচে বলি, অথবা ডিজিটাল রেডিয়াল অ্যাপ্রোচে বলি। হ্যাঁ, আমরা আসলে সহজ ভাষায় মানে রোগীদের জন্য বলতে পারি যে আগে পায়ে করা হতো, এখন এখন হাতে হাতে করা হচ্ছে। এটা হলো সুবিধা। তা এই সুবিধার চেয়ে সবচেয়ে বড় সুবিধা হলো যে পেশেন্টকে যখন বলা হয় যে আপনার একটা অ্যানজিওগ্রাম হবে এবং হাতে করা হবে, কিন্তু আপনার হসপিটালে ভর্তি হতে হবে না। যখনই ভর্তির কথা শুনি তখন কিন্তু পেশেন্ট মনে করে এটা বোধহয় বড় ধরনের কোনো একটা অপারেশন বা বড় ধরনের কোনো প্রসিডিওর। বাট আপনি যখন অফার করবেন যে না, হার্টের রক্তনালী চেক করার জন্য একটা পরীক্ষা অ্যানজিওগ্রাম, যেটা হাতে করা যায় এবং আপনি ভর্তি ছাড়াও করতে পারেন, এবং আপনি ভর্তি না হয়ে জাস্ট পরীক্ষাটা করে আপনি 2 ঘন্টা যেতে পরেই পারেন। কিন্তু বাসায় চলে যেতে পারেন, তখন অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, আমরা অ্যানজিওগ্রাম নিয়ে কথা বলছি, আরো বলবো, জি, কিন্তু sure. একটা ফোন চলে এসেছে, ফোনটি নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি জফর থেকে বলছিলাম, নূর নবী। জি বলুন, আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটি হচ্ছে, আমি কয়েকদিন আগে মানে 22 তারিখে 22-23 তারিখে আমি যে বগুড়া সিএমএস থেকে ডিসচার্জ হয়ে আসছি, আমার পজিটিভ ছিল এবং পরবর্তীতে আবার একটা নেগেটিভ আসছে, এর জন্য আমি ডিসচার্জের বাড়িতে চলে আসছি, প্রায় 15 দিন হয়ে গেল। তো গতকাল থেকে আমার একটু মাথা ব্যথা এবং শরীরটা খুব গরম, খাওয়ার রুচি নাই। তো এই ক্ষেত্রে আমি কি প্রেসক্রিপশনের যে মেডিসিনগুলি আছে, এই মেডিসিনগুলি কি আমি আবার সপ্তাহ খাইতে পারি কিনা? স্যার যে কি বলে আমি তো বুঝতে পারছি না, একটু যদি বলতেন আর কি। অ্যাকচুয়ালি আপনি দুইটি সমস্যার কথা বললেন, একটা হলো দুর্বলতা আর একটা হলো খাওয়া দাওয়ার রুচি কম, তাই না? তো করোনাতে আমরা জানি খাওয়া দাওয়ার রুচিটা কম, আমরা যেটা বলি লস অফ অ্যাপেটাইট অথবা লেস অ্যাপেটাইট, এটা কিন্তু খুবই কমন। এটা সময়ের সাথে সাথে কিন্তু এই সমস্যাটা আপনার এমনি চলে যাবে। এটা আপনি যে ওষুধগুলো খাচ্ছেন, যে ওষুধগুলো ওখানে আপনি ভর্তি থাকার পর ডক্টররা প্রেসক্রাইব করছে, সেগুলো কিন্তু আপনি কন্টিনিউ করতে পারেন। এটার জন্য ডিসকন্টিনিউ করার কোনো দরকার নেই আমার মনে হয়, যদি না নতুন কোনো জটিলতা হয় আর কি। সরি স্যার, আমি বুঝতে পারিনি স্যার। আমি 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 বলতে চাচ্ছিলাম যে প্রেসক্রিপশনের যে ওষুধগুলি আছে, এটা কি আমি আরো এক সপ্তাহ খাইতে পারি কিনা? জি 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 খেতে পারেন, যদি ওখানে কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, যদি ডক্টর মনে করে যে আপনার ওখানে প্রেসক্রিপশন দেওয়া ছিল সেটা আপনি আরও 7 দিন কন্টিনিউ করতে পারেন। সাধারণত করোনার
ছুটির পাশে পরবর্তী যে ওষুধগুলো দেওয়া হয় আসলে, হ্যাঁ, সেই ওষুধগুলো খুবই সেফ ড্রাগ। সেগুলো আপনি কিন্তু 7 দিন খেতে পারেন যদি অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। এটা আসলে আপনি কী কী ওষুধ খাচ্ছেন সেগুলো না জেনে সরাসরি বলা ডিফিকাল্ট। তারপরে যেগুলো আপনাকে দেওয়া হয়েছে সাধারণত 4 থেকে 6 সপ্তাহ দেওয়া হয় যে ওষুধগুলো ছুটির সময়, সেগুলো আপনি যদি আরও 1 সপ্তাহ কন্টিনিউ করতে চান করতে পারেন। খুব না বেশি না স্যার, প্রেসক্রিপশনে যে ওষুধগুলো আমাকে দিয়েছিল, একটা কোনটা 7 দিন কোনটা 14 দিন স্যার, তো ওগুলো ডোজ তো আমার শেষ হয়ে গেছে। জি জি তা আমি জানতে চাচ্ছি যে ওই প্রেসক্রিপশনের আমি কি আবার এই মেডিসিনগুলো কি আরো 7 দিন খাইতে পারবো কি? হ্যাঁ, যেমন ধরুন লোকাল থেকে কিনে খাবো স্যার? হ্যাঁ আমি বলি, যেমন ধরুন ওখানে জিঙ্ক ট্যাবলেট থাকে, এটা কিন্তু আপনি খেতে পারেন আরও 7 দিন। জি জি স্যার, ওখানে জি, একটা জি, ভিটামিন ডি ক্যাপসুল থাকে, এটা কিন্তু আরও 7 দিন খেতে পারেন। ওখানে একটা হয়তো গ্যাসের ওষুধ দেওয়া থাকে, অ্যান্টি আলসারেন্ট দেওয়া থাকে, এটা কিন্তু আপনি আরও 7 দিন খেতে পারেন। জি, স্যার। কাজে এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা ব্লাড থিনার যে ড্রাগটা দেওয়া থাকে, সাধারণত প্রাসোগ্রেল বা টিকাগ্রেল অথবা রিভারক্সাবান, এই ধরনের যদি ব্লাড থিনার কোনো ওষুধ দেওয়া থাকে, সেটা বাড়তি না খাওয়াই ভালো। ঠিক আছে? ঠিক আছে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ওকে, জি ওয়েলকাম। আচ্ছা। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আর আমরা তো কথা বলছিলাম অ্যাঞ্জিওগ্রাম নিয়ে। এরপরে আসলে অ্যাঞ্জিওগ্রাম নিয়ে এবং রিং যে ট্রিটমেন্ট ব্যবস্থাটা সেটা নিয়েও কথা বলবো আরেকটা ব্রেকের পরে। দর্শক, আপনারা দেখছিলেন আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথা। নিচ্ছে আরেকটি বিরতি, বিরতির পরে আবারও ফিরে আসছি। আমাদের সাথে ছিলেন আশা করি। দর্শক, আরও একবার স্বাগত। আমরা কথা বলছিলাম অ্যাঞ্জিওগ্রাম নিয়ে এবং এর পরবর্তী ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো, এবং আমার সাথে যিনি আছেন তিনিই আছেন ডাক্তার খন্দকার আসাদুজ্জামান, কনসালটেন্ট ক্লিনিক্যাল ইন্টারভেনশনাল কার্ডিওলজি অ্যান্ড রেসপিরেটরি মেডিসিন। যেমনটি বললেন যে যদি হসপিটাল না থাকতে হয় তাহলে কিন্তু সবাই এই ব্যাপারটা আগ্রহী হয় অ্যাঞ্জিওগ্রামে। অ্যাঞ্জিওগ্রাম করার পরে আপনারা আসলে ডিসাইড করেন কিভাবে যে কোন পেশেন্টের রিং লাগবে নাকি লাগবে না? ঠিক। তো এটার জন্য আপনাদের ক্রাইটেরিয়াগুলো কি থাকে, পাথওয়েটা কি থাকে? মানে অ্যাঞ্জিওগ্রাম তো একটা টেস্ট আমরা বলি, এবং সেটা হলো যে একদম ডেফিনিটিভ টেস্ট যে করোনারি আর্টারিতে কোনো লেশন আছে কিনা, এবং পরবর্তী মোডালিটিস অফ ট্রিটমেন্ট কী হবে। আমি কি শুধু মেডিকেল ম্যানেজমেন্টই রাখবো, নাকি আমি তাকে স্ট্যান্টিং বা বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি করবো, নাকি তাকে বাইপাসে নেব। তার মানে এটা হলো এটা ফাইনাল ট্রিটমেন্টের একটা আগে একটা ফাইনাল ডিসিশন মেকারের জন্য একটা হচ্ছে ভেরি গুড angiogram। ইনভেস্টিগেশন আমি বলবো। ওকে। তো সো সেই তাহলে আপনার ক্ষেত্রে জি। কোনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? মানে লাইক এটা দেখা যায় যে অনেক মানে এমন একটা ফ্যামিলিতে হয়তো অনেকেই আছে কিন্তু তারাও কনফিউজ হয়ে যায় যে যারা বিজ্ঞ মানুষ তারাও যে আসলে অ্যাঞ্জিওপ্লাস্টি করবে নাকি ওপেন হার্টে যাবে না কি করবে সেটা বুঝতে পারে না। আসলে এটার ক্ষেত্রে ক্লিন কাট একটা ডিমার্কেটিং পয়েন্ট দেওয়া আছে, গাইডলাইন রিকমেন্ডেশন আছে। তো যারা ইন্টারভেনশন করবে তারা ওই গাইডলাইনটাই ফলো করে। তো গাইডলাইন তো টাইম টু টাইম মডিফিকেশন হয়, যার ফলে ইন্ডিকেশনগুলো টাইম টু টাইম চেঞ্জ হয়ে যায়। তো ইউজুয়ালি মানে সহজ ভাষায় যদি বলি, যদি কোনো লেশন হার্টের রক্তনালীতে যেটা 50%-এর কম থাকে, যেটাকে আমরা বলি লেফট মেইন বা অস্টিয়াল, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনভেসিভ কোনো প্রসিডিউর, দ্যাট ইজ স্ট্যান্টিং বা অ্যাঞ্জিওপ্লাস্টি অথবা বাইপাসের কোনো প্রয়োজন নেই। আচ্ছা। 1 নম্বর। সেকেন্ড হলো যেগুলো অস্টিয়াম বা লেফট মেইন না অথবা বাইফার্কেটের লেশন না, অন্য কোনো জায়গায় লেশনটা, সেটা যদি লেস দেন 70% হয় সেক্ষেত্রেও একই, অনলি মেডিকেল অপশন। বাট লেশন যদি 70%-এর বেশি হয় এবং লেফট মেইন বা অস্টিয়াম অথবা বাইফার্কেটের লেশন যদি মোর দেন 50% হয়, সেক্ষেত্রে তখন আমরা দেখি যে পেশেন্টের সিঙ্গেল ভেসেল ডিজিজ নাকি ডাবল ভেসেল ডিজিজ না মাল্টিভেসেল ডিজিজ, বা তার স্ট্যান্টিংয়ের জন্য অ্যাপ্রোচেবল সাইডটা কেমন, তার লেশন মরফোলজি কেমন, তার লেশনের সিভিরিটিটা কেমন, তার আদার্স কোমরবিড কন্ডিশনগুলো কেমন, তার রিস্ক বেনিফিট অ্যাসেস করার পরে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় আমরা কি পেশেন্টকে স্ট্যান্টিং করব নাকি বাইপাসে যাব। তো সাধারণত সিঙ্গেল ভেসেল ডিজিজ ক্ষেত্রে ফার্স্ট লাইন অপশন হলো স্ট্যান্টিং। ওকে। বাট অনেক সময় ডাবল ভেসেল বা মাল্টিভেসেল ডিজিজও যদি সুইটেবল লেশন হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ক্লাস 1 ইন্ডিকেশন, অর্থাৎ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কিন্তু স্ট্যান্টিং। ওকে। বাট দেখা হলো আপনার সিঙ্গেল ভেসেল, বাট দেখা হলো যে একদম লেফট মেন ডিস্টালি সিভিয়ার লেশন, সেক্ষেত্রে অনেক সময় দেখা হলো সিঙ্গেল ভেসেল হওয়ার পরে অনেক সময় দেখা হলো বাইপাস ইন্ডিকেশন হতে পারে। অথবা মাল্টিভেসেল ডিজিজ দেখা হলো পেশেন্টের কোমরবিডিস আছে, ডায়াবেটিস আছে, অথবা তার রেনাল কম্প্রোমাইজ আছে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখা গেলো যে তার স্ট্যান্টিংয়ের ইন্ডিকেশন বা বাইপাস ইন্ডিকেশন দেখা হলো একটা ডিবেটেবল কোশ্চেনেবল একটা পয়েন্টে থেকে গেলো। সেক্ষেত্রে হয়তো বা এটা ইন্টারপার্সোনাল ভেরিয়েশন হয়।
কোনো কনসালটেন্ট হয়তো মনে করবে না স্ট্যান্টিং করলে তার বেটার অপশন হবে, কেউ মনে করবে হয়তো বাইপাস করলে বেটার অপশন হবে, বাট তার জন্য গাইডলাইন রিকমেন্ডেশন আছে। আচ্ছা, এই যে রিকমেন্ডেশনগুলো আমরা শুনলাম এবং ট্রিটমেন্ট মডেলিটিসের কথাও জানলাম, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে এই ট্রিটমেন্ট ব্যবস্থাটা তো একটু এক্সপেন্সিভ যে কোনো মানুষের ক্ষেত্রে। এই জায়গায় কি স্যার কিছু মানে আপনাদের পক্ষ থেকে হোক বা তাদের জন্য কিছু করণীয় আছে গভর্নমেন্ট থেকে হোক? মানে সত্যি কথা বলতে গেলে যে স্ট্যান্টিংয়ের যে কস্ট আগে ছিল সেটা কিন্তু এখন অলমোস্ট 50% রিডিউস হয়ে গেছে। ওকে, কারণ গভর্নমেন্ট এখন প্রত্যেকটা স্ট্যান্টের একটা ফিক্সড প্রাইস করে দিয়েছে। যে প্রাইসটা আগে হয়তো হসপিটাল টু হসপিটাল বা এলাকা থেকে এলাকার ভেরিয়েশন ছিল, হ্যাঁ, যে ভেরিয়েশনটা কিন্তু এখন কিন্তু নাই। এখন আপনি রংপুরেও স্ট্যান্টের যে প্রাইস আপনি ঢাকাতেও সেম প্রাইজেই দিতে পারবেন, এবং প্রাইজের রেট কিন্তু এখন 50% রিডাকশন করা আছে, যার তারপরে জন্য তো এখন সেটা কিন্তু কত অনেকের থাকে? জন্য কিন্তু এখন টলারেবল রেঞ্জে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, একটা সেকেন্ড হলো যদি আপনি গভর্নমেন্ট সেক্টরে কিন্তু মানে প্রচুর সুযোগ সুবিধা আছে এখন, ক্যাথল্যাব সংখ্যা অনেক, ম্যান পাওয়ার অনেক, ইভেন গভর্নমেন্টের কিছু সাবসিডি কিছু স্ট্যান্ডও সাপ্লাই দেওয়া আছে, আচ্ছা, যার জন্য অনেকের জন্য কিন্তু এখন স্ট্যান্ডিং করা অনেকটা সহজ হয়ে গেছে। আমি মনে করবো আগের চেয়ে অনেক কমফোর্ট জোনে চলে আসছি আমরা। ওকে, এটা তো অবশ্যই আসার কথা। যারা আসলে স্টেন্টিংয়ে যাবেন বা প্রসিডিওর ভেতর দিয়ে যাবেন তাদের জন্য আপনার উপদেশ কি থাকবে, বা নর্মালি হার্টের অ্যাটাকের পেশেন্টের ক্ষেত্রে অ্যাডভাইস কি থাকবে? মানে এই কথা আমার প্রথম যে শব্দটা আমার মানে এই মাথায় মুহূর্তে আসছে। মাথায় আসছে সেটা হলো অনেকেই মনে করে স্ট্যান্টিং করা হলো মানে আমার চিকিৎসা শেষ। এরপর দেখা যায় অনেকে ওষুধ খায় না, ওকে, হ্যাঁ, অনেকে লাইফস্টাইল যেটা আমরা অ্যাডভাইস করি লাইফস্টাইলটা সেভাবে সে মেনটেন করে না, তার ডায়েটারি হ্যাবিট আগে যেভাবে ছিল সেটা থেকে সে আর চেঞ্জ করতে পারে না, সে মনে করে আমার তো প্রসিডিওর শেষ, আমি তো এখন সুস্থ আছি। এদের ক্ষেত্রে প্রথম কথা হলো যে আপনি স্ট্যান্টিং করেন, বাইপাস করেন, যেটাই করেন আপনি ডিজিজ কিন্তু ইনসাইড রয়ে গেছে, ডিজিজটাকে মডিফাই করা হয় বাট ডিজিজটাকে কিওর করা কিন্তু হয় না। কাজে আপনার লাইফস্টাইল মডিফিকেশনের যে অ্যাডভাইসগুলো আমাদের থাকে, রেগুলার 30 থেকে 40 মিনিট করে হাঁটা, হ্যাঁ, ধূমপান বা টোবাকোর কোনো ফর্মেই জানি আমরা ব্যবহার না করি, আমরা জানি ফ্যাটি ফুডকে অ্যাভয়েড করতে পারি, সল্টি ফুডকে আমরা অ্যাভয়েড করতে পারি, ফ্রোজেন ফুডকে জানি অ্যাভয়েড করতে পারি, হ্যাঁ, আমরা জানি ফাস্ট ফুডকে অ্যাভয়েড করতে পারি, হ্যাঁ, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। সাথে সাথে যে আমাদের রিস্ক ফ্যাক্টর যেটা আমি আগেই বললাম, যে আমাদের ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রেশার থাকলে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, হ্যাঁ, এবং ওষুধ যেগুলো দেওয়া থাকবে ডক্টরের খেতে হবে। পরামর্শ অনুসারে জানি সেগুলো নিয়মিত সেবন করা হয় বা কন্টিনিউ করা হয়, এবং একটা ফলো আপের একটা অপশন দেওয়া থাকে। অনেকেই মনে করে আমি তো একবারে ভালো হয়ে গেলাম, আমি 2 বছর বা 3 বছর পরে ডক্টর কাছে আসি, দেখলো যে ওষুধটা হয়তো আমরা হয়তো তার জন্য 3 মাস সিলেক্ট করছি বা 6 মাস সিলেক্ট করছি, দেখলো সেই ওষুধটা সে হয়তো 2 বছর কন্টিনিউ করছে, দেখলো তার জন্য অতিরিক্ত একটা ঝুঁকি থেকে যেতে পারে বা একটা কমপ্লিকেশন হতে পারে। এই জন্য নিয়মিত ফলো আপ, নিয়মিত চিকিৎসা এবং নিয়মিত যে যে শব্দগুলো বললাম এগুলো সবগুলোই হলো আসলে পার্ট অফ ট্রিটমেন্ট। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি যে স্টেন্টিং করানোর পরে ম্যাক্সিমাম রোগীরাই কমপ্লেইন করে যে তাদের বাম পাশে বুকে ব্যথা। এটা কিন্তু অহরহই আমরা দেখে থাকি, তারা হয়তো আতঙ্কে থাকে যে আবারও হার্ট অ্যাটাক হলো কিনা, ইভেন ডক্টরের কাছে গেলেও আবার দেখা গিয়েছে যে অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে। এটা কেন হয়? আমি বলবো এটা ইস এ ভেরি গুড কোশ্চেন, যেটা আমরা ইনভেরিয়েবলি ইন্টারভেনশন কার্ডিওলজিস্টটা ফেস করি। স্ট্যান্টিং করার পরে পেশেন্ট এসে বলে আমার বুকের ব্যথা হচ্ছে, তো আমি তখন একটা কমন কোশ্চেন করি, আপনি ব্যথাটাকে আপনি একটু দেখাতে পারবেন? হ্যাঁ, তখন তো সে পয়েন্টিং করে দেয় যে আমার ব্যথাটা নির্দিষ্ট এই জায়গায় হচ্ছে। আচ্ছা, তখন আমরা একটা কমন ডায়ালগ বলি যে পয়েন্টিং সাইন এগেনস্ট কার্ডিয়াক, ওকে, তার মানে যদি আপনি লোকালাইজ করতে পারেন এটা কিন্তু আপনার হার্টের ব্যথা না, এটা হলো একটা। তখন আমরা আরেকটা কোশ্চেন করি, আপনি যে আগে যে ব্যথা হলো, যে ব্যথার জন্য আপনি স্ট্যান্টিং করলেন বা হসপিটালে ভর্তি হলেন, এই ব্যথাটা কি ওই ব্যথাটার মতো? বলে না স্যার, ওই ব্যথাটা এইরকম না, এই ব্যথাটা একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে। অর্থাৎ মানুষের ব্রেনের একটা ক্যাপাসিটি হলো যে যখন সে পেইন মানে কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় অথবা পেইনের কোনো অনুভূতি কখনো এক্সপিরিয়েন্স হয় আগে থেকে বা থাকে, সেটা কিন্তু ব্রেন সেল কোড করে রাখে, যেটা মেমোরি সেল বলি আমরা। তো অন্য কোনো কারণে ব্যথা হলে কিন্তু সে মেমোরি সেল মনে করে ওই ব্যথাটা, সে ব্রেন সেল কিন্তু এত সুন্দরভাবে ডিফারেন্সিয়েট করতে পারে না এই ব্যথাটাকে কার্ডিয়াক না নন কার্ডিয়াক। এই জন্য শরীরে অন্য কোনো ব্যথা হলে যেহেতু তার একটা ভয় আছে, আমার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে আগে স্ট্যান্টিং করছে, তখন কিন্তু সে মনে করে আমার বোধহয় আবার হার্ট অ্যাটাক হলো কিনা। কিন্তু যদি আমরা দেখি যে ব্যথাটা একটা নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট সাইডে, অনেক সময় বলে যে আমার হার্টের বুকের ঠিক বাম পাশে নিচের দিকে হয়, আমরা বলি সাব মেমারি পেইন, এটা লোয়ার চেস্টে যদি ব্যথা, এটা সাধারণত হার্টের ব্যথা না। আচ্ছা, আর অনেক সময় দেখা যায় হার্টের রোগীগুলো দেখা যাচ্ছে যে ওষুধগুলো আমরা দেই
ব্লাড থিনার যে ড্রাগগুলো দেয় এগুলো অনেক সময় অ্যাসিডিটিও করতে পারে। অনেক সময় অ্যাসিডিটির ব্যথাগুলো হার্টের ব্যথার মতো অনেকেই মনে করে ভুল করতে পারে, এটাও হতে পারে। ভাইস ভার্সাও তো হয়, মানে হার্টের ব্যথাও কিন্তু অ্যাসিডিটির ব্যথা হতে হিসেবে পারে, ট্রিটমেন্ট করা definitely হতে হয় পারে, অনেক হ্যাঁ সময়। হতে পারে, হতে এবং পারে। সেটার আসলে আউটকাম যে অনেক ভালো হয় না সেটা তো আমরা জানি। ওয়েল, আরেকটা প্রশ্ন একেবারে সাধারণ মানুষদের কাছ থেকে পাই আমরা, যে হার্ট অ্যাটাকের পরে তারা আসলে কতদিন পরে হাঁটতে পারবে বা মুভমেন্টে যেতে পারবে? হ্যাঁ, এখানে একটু ডিফারেন্স আছে। আমরা যদি ওই যে একটু আগেই বললাম যে অ্যাটাকের মানে টাইপটা কেমন, যেন আপনার হার্টের যদি সামনের ওয়ালে, দ্যাট ইজ আমরা এলইডি টেরিটরি যদি বলি, হার্টের সামনের ওয়ালে যদি ড্যামেজ হয় সেই ড্যামেজটা একটু বেশি হয়। হার্টের যদি ডান দিকে রক্তনালী ব্লক হয় ড্যামেজটা একটু কম হয়। যদি এসটি লিমিটেড এমআই হয় ড্যামেজটা অনেক বেশি। নন এসটি হলে ড্যামেজটা একটু কম, আনস্টেবল হলে ড্যামেজটা আরেকটু কম। আবার যদি দেখা যায় যে যাদের ক্রনিক স্টেবল আছে তাদের ক্ষেত্রে ড্যামেজ নাই বললেই চলে। তো এই জন্য ড্যামেজের পরিমাণ অনুসারে সাধারণত অ্যাসেস করার পরেই এই ডিসিশনটা দেওয়া হয়। তবে কমন মেসেজ যেটা সেটা হলো সাধারণত হার্ট অ্যাটাকের পরে 4 থেকে 6 সপ্তাহ রেস্ট নিতে হবে। আচ্ছা, আপনি এই রেস্ট মানে অনেকে মনে করে একদম বেড রিডেন, না তা না। আপনি ঘরে হাঁটাহাঁটি করতে পারেন, স্লো ওয়াকিং আমরা অ্যাডভাইস করি, কিন্তু 4 থেকে 6 সপ্তাহের মাঝে আপনি সিঁড়ি বেয়ে ওঠানামা করা, ভারী জিনিস নিয়ে হাঁটা বা রেগুলার যে এক্সারসাইজ করে এগুলোকে একদম নিষেধ করা হয়। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে লাস্ট কোয়েশ্চেন খুব ছোট্ট করে শুনতে চাইবো, যে এই যে কোভিড হার্ট অ্যাটাক বা হার্ট ফেল বা নন কোভিড, সেটা কিন্তু স্যার বাংলাদেশে ক্যাথ ল্যাবে যে সুবিধা, এই সময়টা এসে এটা একটা বড় একটা অসুবিধা, এই বিষয়ে আপনার মতামত কি? প্রথম কথা হলো যে মানে আমাদের পেশেন্টের সেফটি যেমন আমাদের দেখতে হবে, আমাদের হেলথ কেয়ার প্রোভাইডার যারা তাদের সেফটিটাও আমাদের চিন্তা করতে হবে। যারা কনসালটেন্ট আছে, ফিজিশিয়ান আছে, তাদের হেলথটাও আমাদের কনসার্ন। তো সেই ক্ষেত্রে আমার একটা সাজেশন হলো, সরকারের যারা নীতি নির্ধারক আছেন তাদের ক্ষেত্রে আমি সবিনয় বিনীত অনুরোধ জানাবো যে আপনারা যদি ঢাকা এবং ঢাকা সহ অন্যান্য বিভাগীয় শহরে একটি করে ক্যাথ ল্যাব করেন, যেটা হলো কোভিড পেশেন্টের জন্য, দ্যাট ইজ কোভিড ডেডিকেটেড ক্যাথ ল্যাব, যেখানে শুধুমাত্র কোভিড পেশেন্টদের ইমার্জেন্সি সার্ভিসটা দেওয়া যেতে পারে। যেমন কমপ্লিট হার্ট ব্লক হলো, আমি পেসমেকার করতে হবে, টেম্পোরারি হোক অথবা পার্মানেন্ট হোক। যদি আমার একাধিক ক্যাথ ল্যাব না থাকে অথবা কোভিড ডেডিকেটেড ক্যাথ ল্যাব না থাকে, তাহলে এই পেশেন্টগুলো কিন্তু খুব ঝুঁকির মধ্যে পড়ে যায়। অথবা আমি প্রাইমারি পিসে করতে চাচ্ছি, পেশেন্ট দেখলে অ্যাকুট এসটি লিমিটেড এমআই নিয়ে আসছে, বাট আমার যদি মানে কোভিড ডেডিকেটেড ক্যাথ ল্যাব না থাকে তাহলে কিন্তু আমি প্রাইমারি পিসে করতে পারছি না। হ্যাঁ, এটা একটা ইস্যু, আমি বলবো ডেফিনেটলি এটা একটা বড় ইস্যু, এটা একটা আমাদের জন্য একটা বাধা। সেটা যেন গভর্নমেন্ট থেকে সেই সেই জন্য সুবিধাটা গভর্নমেন্ট আসে। পর্যায়ে এবং প্রাইভেট পর্যায়ে যাদের একাধিক ক্যাথ ল্যাব আছে তারা কিন্তু একটা ক্যাথ ল্যাবকে কোভিড ডেডিকেটেড ক্যাথ ল্যাব করতে পারে। তাহলে এই পেশেন্টগুলো কিন্তু সাফারার হয় না এবং পেশেন্টগুলো অনেক বেশি বেনিফিটেড হবে। আমরা সেই বেনিফিটটা আসলে আশা করছি। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আসগর আলী হাসপাতাল কর্তৃপক্ষকে, দেশ টিভির কলাকুশলী যারা সহযোগিতা করলেন আমাদেরকে, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার আমি মনে করি সবচেয়ে বেশি যাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত তারা হলো আমাদের সম্মানিত দর্শক, যারা অনেক সময় নিয়ে আমাদের অনেকগুলো কথা শুনলেন, হ্যাঁ, এবং আমাদের সহযোগিতা করলেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আসলে করোনা তো আমাদের কাছ থেকে অনেক কিছুই কেড়ে নিচ্ছে এবং হার্টের সমস্যা নিয়ে আমরা এতক্ষণ কথা বলেছি। তাই করোনা থেকে আসলে দূরে থাকার জন্য আগে যে পরামর্শগুলো ছিল তাই থাকবে। আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করব, আমরা বারবার হাত ধুবো, বাইরে গেলে মাস্ক পরবো। এছাড়াও আপনার হার্টের আসলে সুস্থ রাখতে হলে হার্টকে, সেজন্য কিন্তু আপনাদের হেলদি লাইফস্টাইলে থাকতে হবে। আপনি আপনার হার্টকে সুস্থ রাখুন, নিজেও সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী সপ্তাহে।